সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিষ্কারভাবে বলেছেন যে তারা ডক্টর ইউনূস সরকারকে জানিয়ে এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে এসেছেন যে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সকল বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন তা যেমন গ্রহণযোগ্য নয়, তা যেমন বরদাস্ত করা হবে না, ঠিক তেমনি রাষ্ট্র কোন পথে পরিচালিত হবে, দেশ কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে তা একমাত্র নির্বাচিত সরকার নিতে পারে, একটা অনির্বাচিত প্রশাসন নয়। এবং সেনাপ্রধান আবারও আজকের দরবারে স্পষ্টত বলেছেন যে সশস্ত্র বাহিনী চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান আজ সেনা কর্মকর্তাদের সঙ্গে তার দরবারে পরিষ্কার স্পষ্ট ভাষায় সেনা কর্মকর্তাদের সাথে জানিয়ে দিয়েছেন দ্ব্যর্থহীন কণ্ঠে যে বাংলাদেশ সরকারের কোনো রকম করিডর দেওয়ার পরিকল্পনা, রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক সামরিক কোনো করিডর দেওয়ার পরিকল্পনা বা ভাবনা মেনে নেবে না বাংলাদেশ সেনাবাহিনী। এবং সে সময় তিনি, আমার সূত্র বলছে, তিনি উল্লেখ করেছেন যে কোনো রকম নোশন অফ আ ব্লাডি করিডর মেনে নেবে না সেনাবাহিনী। মানে ব্লাডি শব্দটা যখন ব্যবহৃত হয়, একদিকে তো আমরা লিটারেলি মানে একেবারে শব্দার্থ ধরে করিডরের এই আইডিয়াকে, এই ভাবনাকে সেনাপ্রধান রক্তক্ষয়ী বা অনেক রক্তপাত সৃষ্টি করবে এরকম করেও অনুবাদ করতে পারি, কিন্তু ব্রিটিশ ইংরেজিতে সাধারণত কথ্য ভাষায় ব্লাডি শব্দটি যখন কোনো শব্দের আগে ব্যবহৃত হয় বুঝতে হবে যিনি বলছেন তিনি ক্ষুব্ধ, রাগান্বিত এবং তিনি এই বিষয়টিকে ভীষণভাবে বিরক্তিকর এবং ফালতু একটা আইডিয়া বলে মনে করেন। মানে ব্লাডি করিডর হিসেবে উল্লেখ করে স্পষ্ট ভাষায় সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন সরকারের এরকম কোনো পরিকল্পনার সাথে বাংলাদেশের সেনাবাহিনী থাকবে না। গতকাল অর্থাৎ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিন বাহিনী প্রধানের যে একটা বৈঠক হলো, যে বৈঠকটি নাকি ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে হয়েছে বলে প্রধান উপদেষ্টার দফতরের প্রেস উইং থেকে পরবর্তীতে সংবাদ মাধ্যমকে জানানো হলো, আমার মনে হয় আমরা যেমন কেউ বিশ্বাস করিনি সেটা শুধুই ঢাকা শহর বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছিল, কারণ এমনকি পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কোনো বাহিনীর প্রতিনিধিকে বা প্রধানদেরকে সেই বৈঠকে দেখা যায়নি। আমরা যেমন সেটা বিশ্বাস করি না, আমার মনে হয় সচেতন পাঠকও লক্ষ্য করেছেন এবং ভেবেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে এই বৈঠকে কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত হলেন। আসলে যমুনায় তিন বাহিনী প্রধান যে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তারা এই বার্তাটি আজকের দরবারের আগে প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে দিয়ে আসতে গিয়েছিলেন যে কোনোভাবেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী ডক্টর ইউনূসের কোনো করিডর দেওয়ার পরিকল্পনার সঙ্গে একমত নয় এবং তারা কোনোভাবেই তাতে যুক্ত হবে না। মানে সেটা জাতিসংঘের দাবি বা আবদার অনুযায়ী মানবিক করিডরই হোক আর আমেরিকার আবদার বা নির্দেশনা অনুযায়ী সামরিক করিডর বা আরাকান আর্মিকে সহায়তার জন্য রসদের চ্যানেল তৈরি হোক, কোনো রকম কোনো করিডরে সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী কোনোভাবে যুক্ত হবে না এবং তারা এই পরিকল্পনা অনুমোদন করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার শুধু যে সেনা প্রধানকে না জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে খলিলুর রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে এনে বসিয়ে দিয়েছিলেন তাই নয়, গত কয়েক মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার খলিলুর রহমানের নেতৃত্বে আর প্রধান উপদেষ্টার দপ্তরে সশস্ত্র বাহিনীর যে প্রিন্সিপাল স্টাফ অফিসার বসেন জেনারেল কামরুল হাসান, এই দুজনের নেতৃত্বে কিভাবে এই মানবিক করিডর চালু করা যায় আর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী পরামর্শক্রমে কি করে আরাকান আর্মির জন্য রসদের চ্যানেল তৈরি করা যায় সেই বিষয়ে কাজ করছিলেন। সেনা প্রধান এতে এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন, একে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করে দেওয়া হয়েছে, সশস্ত্র বাহিনী কিছু জানে না, আর অন্যদিকে দেখুন সশস্ত্র বাহিনী প্রধানদের সহ মানে সশস্ত্র বাহিনীর নিয়ম কাঠামো কিছু না মেনে ডক্টর ইউনূস ভেবেছেন তিনি যমুনায় বসে
তার অফিসে যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার আছে কামরুল হাসান, তাকে দিয়ে আর খলিলুর রহমানকে দিয়ে সশস্ত্র বাহিনীর একটি অংশকে ব্যবহার করে সামরিক করিডোর খুলে দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশনায়। তিন বাহিনী প্রধান গিয়ে গতকাল স্পষ্টত বলে এসেছেন, এসব পরিকল্পনা বা এসব কাজ সশস্ত্র বাহিনীতে খলিলুর রহমান কিংবা ডক্টর ইউনূসের নাক গলানো বরদাস্ত করা হবে না। এই বিষয়টি নিয়েও যে আজ দরবারে আলাপ হয়েছে কিংবা সেনাপ্রধান তার সেনা কর্মকর্তাদের সরাসরি ইঙ্গিত দিতে চেয়েছেন, সেটা পরিষ্কার হয় সেনাপ্রধানের একটা মন্তব্যে। সেনাপ্রধান স্পষ্ট করে বলেন যে বড় বড় সিদ্ধান্ত এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ফেলছে সশস্ত্র বাহিনীকে, আর্মড ফোর্সেসকে ডার্কে রেখে, অন্ধকারে রেখে, এটা বরদাস্ত করা হবে না। এবং অন্যদিকে মনে রাখতে হবে একমাত্র নির্বাচিত সরকারই আসলে দেশ বা রাষ্ট্র কোন পথে যাবে তা নির্ধারণ করতে পারে, একটা অনির্বাচিত সরকার নয়। সশস্ত্র বাহিনীর ভেতরে যে কানাঘুষা চলছিল সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চেয়েছেন আজকের দরবারে সেনাপ্রধান। তার প্রমাণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিষ্কারভাবে বলেছেন যে তারা ডক্টর ইউনূস সরকারকে জানিয়ে এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে এসেছেন যে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সকল বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন তা যেমন গ্রহণযোগ্য নয়, তা যেমন বরদাস্ত করা হবে না, ঠিক তেমনি রাষ্ট্র কোন পথে পরিচালিত হবে, দেশ কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে তা একমাত্র নির্বাচিত সরকার নিতে পারে, একটা অনির্বাচিত প্রশাসন নয়। এবং সেনাপ্রধান আবারও আজকের দরবারে স্পষ্টত বলেছেন যে সশস্ত্র বাহিনী চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বরের সেই নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবার পর রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তগুলো গৃহীত হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই এখতিয়ার নেই। দরবারে উপস্থিত সেনা কর্মকর্তারা এক স্বরে একমত হয়ে বলেন যে তারা সকলে সেনাপ্রধানের এসব সিদ্ধান্ত এবং এসব অবস্থানের সঙ্গে সম্পূর্ণত একমত। এবং দরবারে দাঁড়িয়ে একজন কর্নেল বলেন যে সেনাবাহিনী আরেকটি যে বিষয়ে উদ্বিগ্ন এবং একমত সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা যাচ্ছে কিনা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, যে ঐতিহ্য, যে মর্যাদা, সেটা যেমন কিছুতেই ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না, ঠিক তেমনি জাতীয় মর্যাদা, রাষ্ট্রের মর্যাদাও যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেটা যেন সশস্ত্র বাহিনী সবসময় নজরে রাখে, সে বিষয়েও সশস্ত্র বাহিনীর সকল কর্মকর্তারা একমত। এখন প্রশ্ন উঠতেই পারে, এই যে স্বাধীনতা সংগ্রামের চেতনা, স্বাধীনতা সংগ্রামের লিগাসি, ধারাবাহিকতা, ঐতিহ্য সমুন্নত রাখবার বিষয়ে এই যে ঐকমত্য প্রকাশ করলেন বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তারা, যে অঙ্গীকার তারা করলেন, সেটা কি এই কথা মাথায় রেখে যে বাংলাদেশে আসলে 9ই জুনের মধ্যে একটা জুলাই ঘোষণাপত্র আসতে যাচ্ছে যার মাধ্যমে আসলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে সংবিধান ঘোষিত হয়েছিল 1972 সালে, 1971 সালের স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে যেই সংবিধান রচিত হয় সেই সংবিধানটিও বাতিল হতে যাচ্ছে, তারা কি সে কথা মাথায় রেখেই এ কথা বলেছেন কিনা তা অবশ্য বোঝা যায় না। তবে সেনা কর্মকর্তারা সরাসরি সেনাপ্রধানকে বলেন, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমরা আপনার সাথে আছি, আমরা কেবলই আদেশের অপেক্ষায়। এখন প্রশ্ন থেকেই যায় কোন আদেশের অপেক্ষায় তারা আছেন। সেনাপ্রধান অবশ্য পরিষ্কার করেছেন, সেনাপ্রধান বলেছেন বিক্ষোভের নামে সহিংসতা, নৈরাজ্য, সড়কে বিশৃঙ্খলা সেসব আর সেনাবাহিনী সহ্য করবে না। সেনাপ্রধান সরাসরি বলেন অনেক হয়েছে, 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচিত সরকারকে ক্ষমতা তুলে দিতে যা করার করুন এবং আমাদেরকে ব্যারাকে ফিরে যেতে দিন। এ কথা তো সেনাপ্রধান আসলে সেই ফেব্রুয়ারি মাস থেকেই বলছেন যে তিনি তার 30,000 সৈন্যকে নিয়ে দ্রুত ব্যারাকে ফিরে যেতে চান এবং তিনি চান একটা সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। কাজেই সেনাপ্রধান সেই জায়গা থেকে যে একটুও বিচ্যুত হননি, বরং অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে
ক্রমাগতভাবে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে আরাকান রাজ্যের সঙ্গে মানবিক করিডর, চট্টগ্রামের বন্দর দিয়ে দেওয়া, এরকম নানা কাজে যে নিজেকে ব্যস্ত রেখেছে এবং সেসব কাজ যে সশস্ত্র বাহিনী পছন্দ করছে না, সম্ভবত সেটাই খুব পরিষ্কার করে গতকাল বলে এসেছেন সেনাপ্রধান সহ 3 বাহিনী প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখের ওপর। এবং সেই প্রতিক্রিয়াতেই দেখা যাচ্ছে খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেনানিবাসে যখন দরবার চলছে তিনি তখন এক প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের ডাক দিয়ে জানাচ্ছেন যে করিডর নিয়ে নাকি কারো সঙ্গে কোনো কথা হয়নি বাংলাদেশের। খলিলুর রহমানের এই কথা আপনি বিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার, কারণ মনে রাখবেন গত 4 মে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস মানে একটা ইউনিভার্সিটির আয়োজনে যখন তিনি রোহিঙ্গা সমস্যা বিষয়ক এক সেমিনারে বক্তব্য রাখছিলেন, তখন কিন্তু তিনি সরাসরি বলেছিলেন যে মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি, এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। তার মানে 4 মেতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে, আর আজ 21 মেতে এসে তিনি বলছেন যে সরকার কারো সঙ্গে কোনো আলোচনা করেনি মানবিক করিডর বিষয়ে। কাজেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই কথা কতটুকু বিশ্বাসযোগ্য সেটা বিবেচনায় রেখে আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। খলিলুর রহমান আজ সংবাদ সম্মেলনে আরেকটা কথা বলেন যে করিডোর ব্যবস্থাটি বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা, আমরা এখানে কাউকে সরাচ্ছি না। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের প্রয়োজন নেই, যে প্রয়োজনীয়তা আছে সেটা হলো ত্রাণ পৌঁছে দেওয়া। আরে আমরা কবে বললাম যে করিডোর দিয়ে তারা একদল লোককে অন্যদিকে নেবেন? মানে মানবিক করিডোরের এই সংজ্ঞা খলিলুর রহমান কোথায় পেলেন? মানে এই যে এই সরকারের কর্তা ব্যক্তিদের ধারণা যে আমরা আর কেউ কোনো পড়ালেখা জানি না, পৃথিবীর কোথায় কি ঘটেছে আমরা জানি না, এমনকি আমরা একটু গুগলও করতে পারি না, ইংরেজিও পড়তে পারি না। ঠিক যেমন তারা ভাবেন যে সেনাপ্রধানকে কিছু না বলেই করিডোর, এমনকি সামরিক করিডোরের পরিকল্পনাও তাদের পক্ষে করে ফেলা সম্ভব, ঠিক তেমনি খলিলুর রহমান আজ এক ঘর সাংবাদিকদের সামনে বলে এলেন মানবিক করিডোর ব্যবস্থাটা নাকি, আমাদের করিডোর বলতে নাকি বোঝায় যেখান থেকে মানুষ সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর তারপর তিনি বললেন এখন তারা কাউকে সরাচ্ছেন না, তারা ওই এলাকায় প্রয়োজন ত্রাণ পৌঁছে দেওয়া। জাতিসংঘ তো ত্রাণ পৌঁছে দেওয়ার নামেই বাংলাদেশের কাছে করিডোর চেয়েছে, এবং সে কথা যখন ফেব্রুয়ারি মাস থেকে এই নবনীতা চৌধুরীর বয়ানেও নানা সূত্র থেকে আপনাদের সামনে তুলে ধরতে থাকলাম যে বাংলাদেশ এই নিয়ে আলাপ করছে, এদিকে আগাচ্ছে, এবং পৃথিবীর কোথাও মানবিক করিডোর শেষ পর্যন্ত তার নিরাপত্তা ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত ওই করিডোর দিয়ে শুধু ত্রাণ যায়নি, মাদক গেছে, অস্ত্র গেছে, এমনকি সশস্ত্র যোদ্ধা এপাশ ওপাশ হয়েছে। এই সব আশঙ্কার কথা যখন পৃথিবীর কোন দেশে কি হয়েছে সেসব উদাহরণ তুলে ধরে এই নবনীতা চৌধুরীর বয়ানে নিয়মিত আলাপ করছি, তখন লক্ষ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রথম বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে এপ্রিল মাসের শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হঠাৎ করেই কিন্তু বলে দিলেন যে বাংলাদেশ মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টাও মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানও আছেন মন্ত্রী পদমর্যাদায়। তাহলে কি পররাষ্ট্র উপদেষ্টা না জেনেই বলে দিয়েছিলেন সংবাদ মাধ্যমকে যে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে? দেখুন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা না জানালে এখন পর্যন্ত যখন খলিলুর রহমান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সঙ্গে মিলে ডক্টর ইউনূসের পরামর্শে মানবিক করিডোর, সামরিক করিডোর সবকিছু দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, তখনও এটা বলবার বা এটা ভাববার সুযোগ থেকে যেত যে খবর হয়তো মিথ্যে, ওইদিকে তলে তলে এই খলিলুর রহমান, কামরুল হাসানরা পুরো কাজটি বাস্তবায়নে এগিয়ে যেতেন।
এই কথা বুঝেই কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তখন এপ্রিলের শেষে সংবাদ মাধ্যমের সামনে বলে দেন যে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সরকার। তারপর থেকেই রাজনৈতিক দলগুলো এবং সংবাদ মাধ্যম লেখালেখি শুরু করে মানবিক করিডোর দেওয়ার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে, যার প্রেক্ষিতে সেনা প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান গতকাল গিয়ে জানিয়ে এলেন সকল খোঁজ খবর নিয়ে যে এমন কোনো পরিকল্পনা সশস্ত্র বাহিনীকে এড়িয়ে গিয়ে চলবে না। এই ধরনের কোনো করিডোর দেওয়ার পরিকল্পনা, ভাবনা, বাস্তবায়ন অ্যাপ্রুভ করে না, অনুমোদন করে না বাংলাদেশের সশস্ত্র বাহিনী। সেই প্রেক্ষিতেই গতকালের বৈঠকে দেখুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও কিন্তু উপস্থিত ছিলেন। এই পররাষ্ট্র উপদেষ্টার মানবিক করিডোরের খবরটি সংবাদ মাধ্যম সহ দেশবাসীকে জানিয়ে দেওয়ার অপরাধেই পররাষ্ট্র সচিবের চাকরি গেছে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও ডক্টর ইউনূসের সম্পর্কটা হয়েছে খুব খারাপ। যাই হোক, সেনা প্রধান আজ দরবারে পরিষ্কার করে দিয়েছেন যে সশস্ত্র বাহিনী আসলে ডক্টর ইউনূসের বিদেশের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে এসব বড় বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়টি, প্রবণতাটি আসলে কোনোভাবেই পছন্দ করছে না। সেনাপ্রধান আরেকটি কথা কি বলেছেন জানেন? দরবারে তার কর্মকর্তাদের উদ্দেশ্যে আসলে খুব অনানুষ্ঠানিকভাবে সেনাপ্রধান দরবারে সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সেনাপ্রধান বলেছেন, আমরা আপনাকে নিরাপত্তা দিলাম আর আপনার লোকেরা আমাকে মারতে বিদেশ থেকে লোক আনলো। মানে এই বিদেশ থেকে আনা লোকটা কে? খলিলুর রহমান। তার মানে গত কদিন ধরে আমরা যে শুনছিলাম ডক্টর ইউনূস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে আসলে চাইছেন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিতে, সেই কথা তার মানে সত্যি? সেনাপ্রধান তার মানে সরাসরি খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দিকে ইঙ্গিত করে বললেন যে তাকে মারতে, সেনাপ্রধানকে মারতে এই লোকটিকে বিদেশ থেকে উড়িয়ে আনা হয়েছে। তার মানে সেনাপ্রধান, ডক্টর ইউনূস, তারা দুজন এখন সত্যি সত্যি মুখোমুখি। সেনাপ্রধান, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান একটা হয়ে গিয়ে যমুনায় গিয়ে ডক্টর ইউনূসকে স্পষ্ট ভাষায় বলে এসেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব একটাই, 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর। এর ফাঁকে ডক্টর ইউনূসের অন্য কোনো চেষ্টা, সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার চেষ্টা কিংবা সেনাবাহিনীর ভেতরে অন্য কোনো রদবদল আনবার চেষ্টা কিংবা বিদেশের অন্য রাষ্ট্রকে এটা ওটা দিয়ে দেওয়ার চেষ্টা সম্ভবত সশস্ত্র বাহিনী শক্ত হাতে প্রতিহত করবে। সেনা কর্মকর্তারা সেনাপ্রধানকে বলেছেন তারা আছেন শুধুমাত্র আদেশের অপেক্ষায়। আর সেনাপ্রধান যে বলেছেন রাস্তায় বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টি সহ্য করা হবে না, সেটা সেনাবাহিনী আগামী কয়েক দিনে, কয়েক সপ্তাহে কতটা স্পষ্ট করতে পারে, কতটা বাস্তবায়ন করে দেখাতে পারে তার উপর নির্ভর করছে। আগামী 9ই জুনের মধ্যে আমরা বঙ্গভবন ঘেরাও, রাষ্ট্রপতির অপসারণ, সেনাপ্রধান অপসারণ এবং সংবিধান বাতিল এসবের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দকে কিংবা হাসনাত আব্দুল্লাহকে তার অনুসারী দলগুলোর নেতা কর্মীর সমাবেশ ঘটিয়ে নেমে আসতে দেখব কিনা।